নমস্কার, সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আমি অতনু শুরু করছি 10-এ-10 এবং 10-এ-10-এর শুরুতে যে খবরে নজর রাখতেই হবে, কাশ্মীরে বড়সড় নাশকতার ছক বানচাল এবং এই নাশকতার ছক ছিল ঠিক পুলওয়ামার 9 কিলোমিটারের মধ্যেই। কিভাবে এই ছক ছিল নাশকতার, কিভাবে জঙ্গিরা হামলা চালাতে চাইছিল জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রম্মানি। জানতে চাইবো এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কিভাবে এই ছক বানচাল করা সম্ভব হলো? হ্যাঁ অতনু, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে জম্মু কাশ্মীর হাইওয়ের কাছে 52 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। আর এই জম্মু কাশ্মীর হাইওয়ের কাছে যে এলাকায় 52 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে সেই এলাকাটার নাম হচ্ছে কারেওয়া। এই এলাকা কেন ইম্পর্টেন্ট না, এই এলাকা পুলওয়ামা থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। এই পুলওয়ামাতেই গত 14ই ফেব্রুয়ারি নিরাপত্তা বাহিনীর কনভয়ে কিন্তু আত্মঘাতী জঙ্গি হামলায় 40 জনের বেশি জওয়ান প্রাণ হারান। তো এরকম একটি এলাকা থেকেই 52 কেজি বিস্ফোরক উদ্ধার হওয়াতে যথেষ্টই চাঞ্চল্য। তবে বড়সড় নাশকতার ছক বানচাল করে দিয়েছে যৌথ বাহিনী। একটা জলের ট্যাঙ্ক থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে আর 416 প্যাকেট বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই প্রত্যেকটা বিস্ফোরকের প্যাকেটের ওজন ছিল 125 গ্রাম। শুধু তাই নয়, আরো একটি জলের ট্যাঙ্ক থেকে যৌথ বাহিনীর অভিযানে 50টা ডিটোনেটরও উদ্ধার করা সম্ভব হয়েছে। তাই মনে করা হচ্ছে যে নিরাপত্তা বাহিনীর ওপরে বড়সড় হামলার ছক ছিল, কিন্তু সেই ছক কিন্তু বানচাল করা সম্ভব হয়েছে। ধন্যবাদ রম্মানি। এরই পাশাপাশি নয়া ষড়যন্ত্র এলএসিতে, চীনের ষড়যন্ত্র জানবো এই বিষয়ে। অয়ন ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অয়ন, কি সেই ষড়যন্ত্র? একেবারে অতনু, যখন আলোচনার মাধ্যমে বিষয়টি এলএসির বিষয়টি যখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে, ভারতের দিক থেকে যথেষ্ট উদ্যোগ দেখানো হচ্ছে, তখন একের পর এক প্রতিদিন ষড়যন্ত্র চালাচ্ছে চীন। আজকে দেখা গেছে এলএসি থেকে মাত্র 200 কিলোমিটার দূরে 4টি H-6 বম্বার রেখেছে চীন। এবং এই H-6 বম্বার বলা হচ্ছে যে আমেরিকার হাতে যা আছে, রাশিয়ার হাতে যা আছে তার থেকেও শক্তিশালী। 4 থেকে 4,500 কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা রয়েছে। 250টি এই H-6 বম্বার আছে চীনের হাতে, কিন্তু সেই তার মধ্যে থেকে 4টি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে মাত্র 200 কিলোমিটার দূরে। কি এমন হলো যে সব থেকে শক্তিশালী H-6 বম্বার এখানে নিয়ে আসলো চীন? এই নিয়ে এখন প্রশ্ন উঠছে যে কতটা ষড়যন্ত্র চালাচ্ছে চীন। ধন্যবাদ অয়ন। একদিকে যেমন এলএসিতে চোখ রাঙাচ্ছে চীন, চেষ্টা করছে ষড়যন্ত্রের, ঠিক তেমনি দেখা যাচ্ছে বিএসএনএল এর কেবেলে ব্যবহৃত অধিকাংশই চীনা যন্ত্রাংশ। আর তাই কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের নজরে এবার বিএসএনএল এর যন্ত্রাংশ। দেশের বিভিন্ন রাজ্যের টেলিকম অপারেটররা বিএসএনএল এর জন্য যে কেবল ও যন্ত্রাংশ ব্যবহার করে তার অর্ধেক চীনা সংস্থার থেকে কেনা। বৃহস্পতিবার রাজ্যসভায় জানিয়ে দিল কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক। সূত্রের খবর, রাজ্যের টেলিকম অপারেটররা বিএসএনএল এর জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করেন তার 44.4% দেয় চীনা কোম্পানি ZTE, 9% দেয় হুয়াই। এমটিএনএল কেবলের জন্য ব্যবহৃত যন্ত্রাংশের 10% কেনা হয় চীনা সংস্থা থেকে। এই তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক বৃহস্পতিবার রাজ্যসভায় নেটওয়ার্ক সিকিউরিটি অডিটের প্রস্তাব দিয়েছে। সাইবার দুনিয়ায় চীনা সংস্থার নজরদারি রুখতে এর আগে একই পদক্ষেপ করেছিল আমেরিকার, এবার ভারত। সকাল সকাল প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা, আর ঠিক তার 3 ঘন্টা পরেই খোঁচা। দেশে বেকারত্বের হারকে হাতিয়ার করে মোদীকে নিশানা করলেন রাহুল গান্ধী। সরকারি পোর্টালে চাকরি প্রার্থীদের তথ্য তুলে ধরে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। কখনো পরিযায়ী শ্রমিক, কখনো ছোট ও মাঝারি শিল্পের অবস্থা, আবার কখনো কেন্দ্রের আর্থিক নীতি। গত কয়েক মাসে ইস্যু ধরে ধরে কেন্দ্রকে নিশানা করছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার বেকারত্ব ও চাকরি সংকট নিয়ে সরব হলেন কেরলের ওয়াইনাডের সাংসদ। রাহুলের নিশানায় মোদী। প্রধানমন্ত্রীর জন্মদিনে রাহুলের টুইট, দেশ জুড়ে তীব্র বেকারত্ব, চাকরি প্রার্থীরা তাই আজকের দিনটা বেরোজগার দিবস হিসাবে পালন করতে বাধ্য হচ্ছেন। এই টুইটের সঙ্গে বেকারত্বের হার সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরে রাহুল লিখেছেন, রোজগার মানে আত্মসম্মান। কেন্দ্র আর কতদিন যুব সমাজকে সেই সম্মান থেকে বঞ্চিত রাখবে? আনলকের পরও দেশের অর্থনীতিতে গতি ফেরার কোনো লক্ষণ নেই। চাকরির বাজারে নাভিশ্বাস, চাকরি খুইয়ে অনেকেই বেকার। বিরোধীদের দাবি, মোদী সরকারের খতিয়ানও এরই প্রতিফলন। চাকরির জন্য কেন্দ্রের পোর্টালে 1 কোটি আবেদন, 2.5 মাসে চাকরি হয়েছে 1,20,000। বিপুল সংখ্যক বেকারদের মধ্যে একটা বড় অংশ কম বয়সী। এদের পাশে থাকার বার্তা দিতেই বৃহস্পতিবার বেরোজগার দিবস পালনের ডাক দেয় যুব কংগ্রেস।
এজন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জন্মদিনকেই বেছে নেওয়া হয়। দেশের বেশ কয়েকটি শহরে যুব কংগ্রেস বিক্ষোভ দেখায়। আবার রাহুল গান্ধী নিশানা করেন নরেন্দ্র মোদীকে। প্রথমে জন্মদিনের শুভেচ্ছা, তারপর কর্মসংস্থানের খোঁচা। বেরোজগার দিবস হ্যাশট্যাগে কেন্দ্রকে আক্রমণ করে টুইটের বন্যা। বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় 40 লক্ষ টুইটে যারা করেছেন তাদের অনেকেই চাকরি প্রার্থী। রাজনৈতিক মহলের একটি অংশের মত, এই বিপুল সংখ্যক ভোটারের পাশে থাকার বার্তা দিতেই আসনে নামেন রাহুল, নিশানা করেন মোদীকে। নিউজ 18 বাংলা। এদিকে কৃষি বিল নিয়ে বিড়ম্বনায় মোদী সরকার। সংসদে 3টি প্রস্তাবিত কৃষি সংক্রান্ত বিলের প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন হরসিমরত কৌর বাদল। শিরোমণি অকালি দলের তরফে মোদী মন্ত্রিসভার একমাত্র সদস্য ছিলেন হরসিমরত। অকালি প্রধান সুখবীর সিং বাদলের অভিযোগ, কেন্দ্রের পেশ করা 3টি কৃষি বিলই কৃষক বিরোধী। এতে কৃষকরা ফসলের ন্যূনতম দাম থেকেও বঞ্চিত হবে। আর এরই প্রতিবাদে মন্ত্রিসভা ছাড়ার সিদ্ধান্ত। হরসিমরতের পদত্যাগে প্রবল বিড়ম্বনায় বিজেপি। প্রস্তাবিত 3টি বিলের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে কৃষক বিক্ষোভ চলছে। বারবার চেষ্টা করেও মিলল না অ্যাম্বুলেন্স। ট্রলিতে 4 ঘন্টা পড়ে থাকলেন রোগী, দেখেও দেখল না হাসপাতাল। ট্রলিতে পড়ে পড়েই প্রাণটা গেল। ফের একবার প্রশ্নের মুখে হাবড়া হাসপাতালের ভূমিকা। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। করোনাক্রান্ত প্রৌঢ়া তখনও বেঁচে হাবড়া হাসপাতালের বাইরে ট্রলিতে পড়ে, তখনও কোনো চিকিৎসাই হয়নি। হাবড়া হাসপাতালের বাইরে স্রেফ এভাবে পড়ে থেকেই মারা গেলেন করোনা রোগী। ফের অমানবিক হাবড়া হাসপাতাল, কাঠগড়ায় স্বাস্থ্য দফতরের অ্যাম্বুলেন্সও। এর আগে 13ই অগস্ট বামনগাছিতে অ্যাম্বুলেন্স না পেয়ে হেঁটেই হাসপাতালে যেতে গিয়ে পথে প্রৌঢ়ের মৃত্যু হয় বলে অভিযোগ। 4 সেপ্টেম্বরও অ্যাম্বুলেন্স না পেয়ে করোনা আক্রান্ত প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ ওঠে। 12 ঘন্টা ধরে হাবড়া হাসপাতালের বাইরে পড়ে থাকে দেহ। 11ই সেপ্টেম্বরও স্বাস্থ্য দফতরের অ্যাম্বুলেন্স না আসার অভিযোগ। হাবড়া হাসপাতাল থেকে আশঙ্কাজনক করোনা রোগীকে রেফারের পর চূড়ান্ত হয়রানি। এবার 17ই সেপ্টেম্বর আবারও ঘটনাস্থল সেই হাবড়া হাসপাতাল। গোবরডাঙ্গার প্রৌঢ়া কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট জ্বরে ভুগছিলেন। হাবড়া হাসপাতালে র্যাপিড টেস্টে প্রৌঢ়ার করোনা রিপোর্ট পজিটিভ আসে। প্রৌঢ়াকে কোভিড হাসপাতালে রেফার করা হয়। স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুমে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে পরিবার। অভিযোগ, রেফার করার 4 ঘন্টা পরেও অ্যাম্বুলেন্স আসেনি। আমি এসেছিলাম 12:35-এর সময়। তারপর পেশেন্টকে দেখলো, 10 মিনিট পরে দেখার পরে বলল যে করোনা পজিটিভ। তো আমি যখন বললাম যে এনাকে ব্যবস্থা করার জায়গা দিই, বললো বাইরে একটা হেল্পলাইন নাম্বার রয়েছে 10-12টা, হেল্পলাইনের নাম্বার কল করো তারপরে পাবে। প্রশ্ন উঠছে, হাবড়া হাসপাতাল কি আশঙ্কাজনক করোনা রোগীর সাময়িক চিকিৎসা করতে পারত না? কি করে হাবড়া হাসপাতাল করোনা রোগীকে খোলা জায়গায় ফেলে রাখলো? ট্রলিতে পড়ে একজনের প্রাণ বেরিয়ে যাচ্ছে জেনেও কেন কিছু করল না? এ নিয়ে হাবড়া হাসপাতালের প্রতিক্রিয়া মেলেনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, হাবড়া হাসপাতালের ঘটনা নিয়ে খোঁজ নেবেন। কারো গাফিলতি থাকলে উপযুক্ত পদক্ষেপ করা হবে। হাবড়া থেকে জিয়াউল আলমের রিপোর্ট, নিউজ 18 বাংলা। এদিকে আজই কলকাতা হাইকোর্টের নির্দেশ, করোনা আক্রান্ত রোগীকে ফেরানো যাবে না, বেড থাকলে ভর্তি নিতেই হবে। জনস্বার্থ মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। করোনা আক্রান্ত রোগীকে ফেরানো হলে স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করা যাবে না এবং অভিযোগ পেলে আইনি পদক্ষেপ করবে কমিশন। বৃহস্পতিবার এই নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে। নিউ নর্মাল লাইফ, এই নিউ নর্মালে লোকাল ট্রেন চালু হলে ভিড় সামলাতে বিকল্প হতে পারে চক্র রেল। সেক্ষেত্রে চাপ কমবে শিয়ালদা এবং বিধাননগর স্টেশনের। চক্র রেলের জন্য বাড়ানো হতে পারে ট্রেনের সংখ্যা। পূর্ব রেলের বক্তব্য, আলোচনা শুরু হয়েছে এবং রাজ্যের সঙ্গে কথা বলে বাকি বিষয় চূড়ান্ত করা হবে। করোনাকালে চালু হয়েছে মেট্রো,
এবার যদি লোকাল ট্রেনও চালু হয় তাহলে বড় চ্যালেঞ্জ ভিড় মোকাবিলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। তাই নিউ নর্মালে বিকল্প হতে পারে চক্র রেল। সেক্ষেত্রে অনেকটাই চাপ কমবে শিয়ালদা ও বিধাননগর স্টেশনে, কারণ অফিস টাইমে যখন বিভিন্ন প্রান্ত থেকে শিয়ালদা মেন এবং সাউথ সেকশনে একের পর এক ট্রেন ঢোকে, তখন শিয়ালদা স্টেশনে 3 ধরনের জায়গা পর্যন্ত থাকে না। শিখে উঠবে দূরত্ব বিধি। সেই জন্য যেমন রাজ্যের সঙ্গে কথা বলে ক্রাউড ম্যানেজমেন্ট প্রোটোকল তৈরি করবে রেল, তেমনি বিকল্প হিসেবে চক্র রেলের কথাও ভাবনা চিন্তা চলছে। চক্র রেলের প্রত্যেক কটা স্টেশনের ভৌগোলিক গুরুত্ব এমনই যে সমস্ত স্টেশনগুলোতে ট্রেন এসে দাঁড়াবে সেখান থেকে কলকাতা শহরের বিভিন্ন জায়গাতে পৌঁছানোর জন্য হাঁটা পথে এবং একই সঙ্গে পরিবহনের অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে। ফলে শিয়ালদহ স্টেশনের ওপর চাপ কমানোর জন্য চক্র রেলের পরিষেবা বৃদ্ধি করার চিন্তাভাবনা করা শুরু হয়েছে। রেলের সমীক্ষা অনুযায়ী বিধাননগর শিয়ালদা স্টেশনে আসা যাত্রীদের প্রায় 80% ট্রেন থেকে নেমে কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। একটি বড় অংশ যায় শ্যামবাজার, বড়বাজার, ডালহৌসি, বালিগঞ্জ ও যাদবপুর চত্বরে। এই যাত্রীদেরই যদি চক্র রেলে করে কলকাতা টালা, বাগবাজার, বড়বাজার, বিবাদীবাগ, প্রিন্সেপ ঘাটে পৌঁছে দেওয়া যায়, একদিকে যেমন শিয়ালদার উপর চাপ কমবে, অন্যদিকে যাতায়াতও সহজ হবে। কারণ কলকাতা টালা, বাগবাজার স্টেশন থেকে শ্যামবাজার সহ উত্তরের একাধিক জায়গায় যাওয়া সম্ভব। আবার শোভাবাজার ও বড়বাজার স্টেশন থেকে কলকাতার বাণিজ্যিক জায়গায় যাওয়া সম্ভব। বিবাদীবাগ, ইডেন গার্ডেন ও প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে মধ্য কলকাতায় সহজেই যাওয়া যাবে। এছাড়া এক ট্রেনেই পৌঁছানো যাবে বালিগঞ্জ, যাদবপুর, মাঝেরহাট ও নিউ আলিপুর। চক্র রেলের জন্য বাড়ানো হতে পারে ট্রেনের সংখ্যাও। পূর্ব রেলওয়ে একটু কথা চিন্তা করে দেখতে পারেন, অন্তত এক্সপেরিমেন্ট বেসিসে প্রথম দিকে সব ট্রেন শিয়ালদায় না এনে কতকগুলো ট্রেন যদি সার্কুলার রেলওয়েতে নিয়ে যায়, তাহলে হয়তো শিয়ালদা স্টেশনে ভিড় কমতে পারে। এ নিয়ে পূর্ব রেলের বক্তব্য, চক্র রেলে সহজেই কলকাতার বিভিন্ন প্রান্তে পৌঁছানো যায়। শিয়ালদা বা বিধাননগর স্টেশনে নামার প্রয়োজন নেই, সরাসরি পৌঁছানো যাবে গন্তব্যে। ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, রাজ্যের সঙ্গে কথা বলে বাকি বিষয়গুলি চূড়ান্ত করা হবে। বিভিন্ন স্টেশনগুলোতে সামাজিক দূরত্ব মেনে দাঁড়ানোর ব্যবস্থা হিসাবে যে মার্কিং এর কাজও সম্পন্ন করে দেওয়া হয়েছে। ক্যামেরা সুদীপ গুচাইতের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। করোনা আবহে নিউ নর্মাল পরিস্থিতিতে একাধিক নতুন নিয়ম হয়েছে, বাদ পড়েছে অনেক কিছু। তার মধ্যে অন্যতম দর্শক এবং তাদের চিৎকার, থাকছে না চিয়ার লিডারও। মরু শহরে নিউ নর্মাল আইপিএল। গ্যালারি থেকে বিরাট ধোনিদের উৎসাহ দিতে পারবেন না সমর্থকরা, তবে এই পরিস্থিতির মধ্যেও টুর্নামেন্ট আকর্ষণীয় করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে বিসিসিআই। বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে মাঠেই সৃষ্টি হবে কৃত্রিম শব্দ, ধ্বনি। প্রত্যেক দলের জন্য আলাদা আলাদা চিৎকারের অডিও। প্রিয় ক্রিকেটারের জন্য গলা ফাটানোর ব্যবস্থাও থাকছে। ধোনি, বিরাট, রোহিত, রাসেল, গেলরা 4 বা ছক্কা হাঁকালেই ভেসে আসবে চিৎকার। কখনো শোনা যাবে ধোনি ধোনি, আবার পাল্টা বিরাট বিরাট। সবকিছুই হবে যন্ত্রের মাধ্যমে। টুর্নামেন্টের প্রথম দিকে কোনোভাবেই মাঠে দর্শক প্রবেশের অধিকার নেই। দর্শক শূন্য গ্যালারিতেই আয়োজিত হবে আইপিএল। তবে বোর্ড কর্তারা চাইছেন টুর্নামেন্টের পরবর্তী ধাপে নির্দিষ্ট কিছু সংখ্যক দর্শক প্রবেশের যদি অনুমতি পাওয়া যায়। 30 থেকে 40% দর্শকের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথাও বলেছেন বোর্ড কর্তারা। তবে সেসব নিয়ে এখনো সবুজ সংকেত পাওয়া যায়নি। এই প্রথমবার আইপিএলে থাকছে না চিয়ার লিডার। বোলার উইকেট নিলে কিংবা ব্যাটসম্যান বাউন্ডারি মারলে আর মাঠে সেলিব্রেশন করতে দেখা যাবে না প্রত্যেক দলের চিয়ার লিডারদের। শুধু সেলিব্রেশনের শব্দ শোনা যাবে। ইতিমধ্যে ইউরোপের ফুটবল টুর্নামেন্টে এই সিস্টেম চালু হয়েছে। টিভিতে ম্যাচ দেখার সময় মনে হবে যেন আগের মতোই গ্যালারি সরগরম রয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো আইপিএল এর ম্যাচ চলাকালীন মাঠে দর্শকদের কাট আউট বসতে পারে। উইকেটের পিছনের দিকে নির্দিষ্ট কিছু আসনে এই কাট আউট বসানো হতে পারে, যাতে ক্যামেরায় দেখে মনে হয় মাঠে দর্শক রয়েছে। তবে তা এখনো চূড়ান্ত নয়। চিয়ার লিডার না থাকলেও সরকারি টেলিভিশন সংস্থা গ্রাফিক্স প্রেজেন্টেশনের মাধ্যমে সেই নস্টালজিয়া ফিরিয়ে আনতে পারে। ম্যাচ টেলিকাস্ট হওয়ার সময় গ্রাফিক্স প্রেজেন্টেশনের উপর আলাদা জোর দেওয়া হচ্ছে। কমেন্ট্রি করার ক্ষেত্রেও এই প্রথম ওয়ার্ক ফ্রম হোম চালু হচ্ছে। নির্দিষ্ট কিছু সংখ্যক ধারাভাষ্যকার মাঠে থাকছেন, বাকিরা থাকবেন মুম্বাইয়ের হোটেলে। সেখানেই স্টুডিও তৈরি করা হয়েছে। ভারতে বসেই ম্যাচের ভার্চুয়াল ধারাভাষ্য দেবেন ধারাভাষ্যকাররা। ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। খুন হয়েছেন সুশান্ত সিং রাজপুত। এবার খুনের সম্ভাবনা খতিয়ে দেখছে সিবিআই। 20 সেপ্টেম্বর দিল্লিতে এইমসের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবেন সিবিআই এর তদন্তকারীরা। ইতিমধ্যে সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিশেষ টিম গঠন করেছে এইমস, যে টিম সুশান্তের ময়নাতদন্ত রিপোর্ট খতিয়ে দেখছে।
প্রতিদিন চর্চায় থাকাটা অভ্যাস করে ফেলেছেন কঙ্গনা রানাওয়াত। গত দুদিন যেমন দিনভর থেকেছেন জয়া বচ্চনকে আক্রমণ করে, এবার উর্মিলা মাতোন্ডকরকে বললেন সফট পর্ন স্টার। গতকাল উর্মিলা বলেছিলেন মুম্বাই নিয়ে খারাপ কথা বললে মেনে নেবেন না। এরপর এক সংবাদ মাধ্যমে কঙ্গনা বলেন কে উর্মিলা, অভিনয়ের জন্য তাকে কজন চেনেন। উর্মিলা একজন সফট পর্ন স্টার। তিনি যদি রাজনৈতিক দলের টিকিট পেতে পারেন তাহলে কঙ্গনাই বা পাবেন না কেন, জানিয়ে নেট দুনিয়া আলোড়ন। যে কঙ্গনা দাবি করেছিলেন তিনি নাকি বলিউডে ফেমিনিজম এনেছেন, তারই উর্মিলাকে নিয়ে মন্তব্য এবার সোশ্যাল মিডিয়ায় ঝড়। মিশন ইম্পসিবলের নতুন ফ্র্যাঞ্চাইজি আসছে, কেমন হবে সে ছবি? নরওয়েতে শুটিংয়ের সেটে কিছুটা আঁচ পাওয়া গেল। আরও একবার ডামি ছাড়া টম ক্রুজের ইম্পসিবল স্টান্ট। টম ক্রুজ নামটা শুনলেই ইম্পসিবল কিছু স্টান্ট মাথায় চলে আসে। মিশন ইম্পসিবলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে নতুন নতুন চমক নিয়ে হাজির হন ইথান হান্ট রূপী টম ক্রুজ। বয়স যত বাড়ছে তত বেশি দুঃসাহসিক স্টান্টে টম ক্রুজকে দেখা যাচ্ছে। একবার তো স্টান্ট করতে গিয়ে অ্যাঙ্কেলই ভেঙে বসলেন, কিন্তু দমার পাত্র তো নন 58 বছরের টম ক্রুজ। ইথানের চরিত্রে আরো একবার চমকে দেওয়ার মতো স্টান্টে ইম্পসিবল ম্যান। নরওয়েতে ছবির শুটিং এ দেখা গেল সেই স্টান্ট। বরাবরের মতো এবারও ডামি ছাড়াই শট দিলেন টম, যে শট ছবি নিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিল। নিউজ 18 বাংলা।